নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে চলে এসেছি। আজকের এই প্রেডিকশনটি খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা প্রেডিকশন, একজন জাতিকার প্রেডিকশন। এই প্রেডিকশনটির সূচনাতেই জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। মনে রাখবেন 9903136903 9903136903 এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, টেক্সট করবেন, এখানে কখনো কিন্তু ফোন করবেন না। এই যে আপনারা ফিস ডিপোজিট করলেন, তারপর আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিলেন, তারপর আমি এমন কোন স্থানে যদি না থাকি, সেখানে নেট কানেকশন নেই, বা আমি যদি খুব বিজি না থাকি, তাহলে 48 আওয়ার্সের মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে আমি পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। লিঙ্কটি পাওয়া মাত্রই কিন্তু আপনারা সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। এটি অত্যন্ত মূল্যবান প্রেডিকশন, সুতরাং সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের, আমার নয়। এমন কেউ যদি থাকেন যে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, বা যেমন এই জাতিকার ক্ষেত্রে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের মধ্যে মে বি, মে নট বি এরকম একটা ব্যাপার ছিল, যদি এরকম কোন ক্রাইসিস ক্রিয়েট করে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের চোখের ছবি, দু চোখেরই ছবি বড় বড় করে ভেতরের কালো অংশটা যাতে দেখা যায় সেটা কিন্তু পাঠিয়ে দেবেন। কেননা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া সম্ভব। আমি লাস্ট 6 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে করে এসেছি এবং আপনারা, আমি সামনাসামনি বসেও করে দেখিয়ে দিয়েছি কত অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। এমন অনেকে রয়েছেন যারা মনে করছেন অনলাইনে নয়, আমরা একদম স্যারের চেম্বারে যাব। তাহলে মনে রাখবেন 7003055489, আবার বলছি 7003055489, আর আরেকটা নাম্বার হচ্ছে 8336856996। এই দুটো আমার অফিস নাম্বার, বুকিং নাম্বার। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এই অফিস নাম্বারে ফোন করবেন, ফোন করে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করে নেবেন। জুন মাসে আমার চেম্বারগুলি কবে এবং কোথায় সেটা জানিয়ে দিই। 18ই জুন আমি ব্যারাকপুরের চেম্বারে থাকছি। 20শে জুন মানে 20 তারিখ, জুন মাসের 20 তারিখ আমি বর্ধমানের চেম্বারে থাকছি। 23শে জুন আমি মেদিনীপুরের চেম্বারে থাকছি। 26শে জুন আমি বহরমপুরের চেম্বারে থাকছি। 28শে জুন আমি গড়িয়াহাটের চেম্বারে থাকছি এবং 30শে জুন আমি ফরিয়াপুকুরের চেম্বারে থাকছি। আবার বলছি, যারা যারা চেম্বারে এসে একদম সাক্ষাতে 1:1 মানে আমার সামনে বসে প্রেডিকশন করাতে চান, চেম্বারে এসে তারা 7003055489 অথবা 8336856996 এই দুটি আমার অফিস নাম্বার, বুকিং নাম্বার। এখানে কিন্তু ফোন করবেন সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এবং ফোন করে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করবেন। জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি বহুবার বলেছি। যারা প্রথম এই অনলাইনের প্রেডিকশনটি দেখছেন, শুনছেন, তাদেরকে জানিয়ে রাখি
যদি আপনারা মনে করেন আচ্ছা জন্মছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, তাহলে আমার যে অনলাইনের প্রেডিকশন আছে সেগুলো 5-6টা দেখবেন, আপনাদের ধ্যান ধারণা সুস্পষ্ট হয়ে যাবে যে আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, জন্মছক কি। আমি আবার বলছি, জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। জন্মছক ক্রিয়েট করাই হয়, যে অ্যাকচুয়ালি জন্মছকের মধ্যে দিয়ে কিন্তু সায়েন্টিফিক্যালি জানা যায় যে কোন দিকে গেলে আমি সফল হতে পারি কর্মক্ষেত্রে, বা আমার বিবাহিত জীবন কেমন, আমার কর্মজীবন কেমন, আমার ব্যক্তিগত জীবন কেমন, আমি কি কোনো রাজনৈতিক নেতা হতে পারি, রাজনীতির সাথে যুক্ত হলে কি আমি সফল হব, নাকি আমি একজন খেলোয়াড় হতে পারি, নাকি আমি একজন উকিল হতে পারি, নাকি আমি একজন শিক্ষক হতে পারি। এই সমস্ত কিছু একদম সো কল্ড, একদম লৌকিক ভাষায় সাধারণ ভাবে আমরা যাকে বলি ভাগ্যে যা আছে তাই হবে, নিয়তিতে যা আছে তাই হবে, অদৃষ্ট কপালে যা আছে বলি না আমরা, এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু এই জন্ম ছক দ্বারাই কিন্তু আমি কতটুকু সফল হতে পারি, বা আমার পক্ষে আমার বিফলতা কোন লেভেলে মানে ডিক্রিজ করতে পারে, বা আমি শান্তি বা স্যাটিসফ্যাকশনের জায়গা আমার কেমন হতে পারে জীবনে, এই এভরিথিং কিন্তু জন্মছকের মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু প্রেডিকশন করতে হয় সবসময় স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক যেহেতু বেসড অন সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ, তাই জন্য সো কল্ড আজকের দিনের সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কখনো কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশনের ছক ক্রিয়েট করতে পারে না। জন্মছক দ্বারা যেহেতু একদম পিওর ম্যাথমেটিক, মানে অঙ্ক কষতে হয়, সায়েন্স ক্যালকুলেশনের দ্বারাই এটা ক্রিয়েট করতে হয়, এবং সেটা কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যারা শিখেছে তারাই একমাত্র জানে। তাই জন্য কোন অ্যাপ বা অ্যাপসের বাবারও ক্ষমতা নেই স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে দেবে বা কালপুরুষ ছক ক্রিয়েট করে দেবে। আমি যদি এই জাতিকাটির জন্মছকটি লক্ষ্য করি, তাহলে এই জাতিকাটির কিন্তু মিথুন লগ্ন এবং তুলা রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে রাহু বসে রয়েছে, 5 নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে, 6 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 7 নম্বর ঘরে বৃহস্পতি বসে রয়েছে, 8 নম্বর ঘরে বুধ, সূর্য, নেপচুন এবং ইউরেনাস বসে রয়েছে, 9 নম্বর ঘরে শনি এবং মঙ্গল বসে রয়েছে, 10 নম্বর ঘরে কেতু এবং শুক্র বসে রয়েছে, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে রাহু, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে চন্দ্র এবং শুক্র, 6 নম্বর ঘরে বৃহস্পতি, 7 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 8 নম্বর ঘরে নেপচুন, প্লুটো, রবি এবং কেতু, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে ইউরেনাস, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আজকে একটু অন্যভাবে প্রেডিকশন করি। এ প্রসঙ্গে আমি জানিয়ে রাখি যে অনলাইনের প্রেডিকশনে আজকাল আমি দেখতে পাচ্ছি যে প্রেডিকশনগুলি পাচ্ছি এত নিকৃষ্ট মানের এবং চারিত্রিকগত স্খলন ঘটে গেছে। তারপর স্যার বাঁচান লাস্ট 2-1টি প্রেডিকশন আমি করলাম। যাক, এই প্রেডিকশনটি তাই জন্য আমি একটু অন্যভাবে করছি, কেননা এই জাতিকাটিকে আমার বেশ ভালো জাতিকা বলেই মনে হচ্ছে। আমি অন্তত ক্যালকুলেশনের সময় যতটুকু আমি দেখেছি একটু আবেগপ্রবণ, কিন্তু এই মেয়েটি অত্যন্ত অনেস্ট এবং সে কিন্তু কোনো ভুল করলে বুঝতে পারে যে আমি ভুল করছি। যাই হোক, এগুলো আমি পরবর্তীকালে আলোচনা যখন করব, প্রেডিকশনের মধ্যে দিয়ে এই ডিটেলসে আমি আলোচনা করব। প্রথম যদি সূর্যের অবস্থান লক্ষ্য করা যায়, সূর্য কিন্তু 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 3 নম্বর ঘর দ্বারা আমরা মানসিকতা এবং মনোভাবকে বুঝি। তাহলে সূর্য এমন একটা গ্রহ
আমরা বারবার ধরে বলি, আমরা শুনে এসেছি যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, যে সূর্য মানে নেতা, সূর্য মানে মেরুদণ্ড, সূর্য মানে সততা, সূর্য মানে লিগ্যাল, সূর্য মানে অনেস্টি। কিন্তু সূর্যের ফাংশন আমি এর আগে একটুখানি বলে নিই। অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় যে সূর্য, চন্দ্র, শনি, বৃহস্পতি, শুক্র এটসেট্রা এটসেট্রা গ্রহের কথা বলা হয়, এইগুলো কিন্তু আকাশে বিচরণ করে না, এটা মনে রাখা দরকার। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, বা আমাদের হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু এই প্ল্যানেট গুলোকে। তাই জন্য এই সমস্ত গ্রহ কিন্তু আকাশে বিচরণ করে না। কোন বইতে যদি এটা লেখা থাকে বা কেউ যদি এই কথা বলে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল, এটা মাথায় রাখবেন। যে বইতেই লেখা যাক, আর যেই অ্যাস্ট্রোলজারই, শাস্ত্রীজি বা মহারাজজি যেই বলুক, তিনি ভুল বলছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন সূর্য দ্বারা, সূর্যের কাজ হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেওয়া। এটা বহুবার বলেছি, সূর্য কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে আমাদের যে ভাবের মধ্যে বসে। তাহলে এই জাতিকার ৩ নম্বর ঘরে, ৩ নম্বর ঘর দ্বারা অনেক কিছু বোঝা যায়। কিন্তু যেহেতু প্রেডিকশনটি শুরু করছি, তাই জন্য তার মানসিকতা, মনোভাব দিয়েই শুরু করছি। আরো অনেক কিছু বোঝা যায়, যেমন আজকের দিনের যে আমাদের যে সংযোগ, সো কল্ড, যাকে আমরা লাক বা ভাগ্য বলি, সেটাও কিন্তু আজকের দিনের লাক বা ভাগ্যকেও ৩ নম্বর ঘর দ্বারা বোঝা যায়। কিন্তু বিশেষ করে এই জাতিকার ক্ষেত্রে মন মানসিকতার জায়গাতে কিন্তু যেহেতু রবির অবস্থান, রবি বসে নেই, রবি বসে আছে ৮ নম্বর ঘরে, তাহলে ৩ নম্বর ঘরের অধিপতি গ্রহ ৮ নম্বর ঘরে চলে যাওয়ার জন্য প্রথমত অত্যন্ত আবেগতাড়িত হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা, এই জাতিকার মধ্যে কিন্তু একটা মারাত্মক প্রবণতা আমি লক্ষ্য করতে পারছি। এই একদম বাচ্চা মেয়ে, এই মেয়েটি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর মেয়ে। কাউকে যদি ভালো লাগে, তাহলে নিঃস্বার্থ ভালোবাসায় সে জড়িয়ে পড়তে পারে। তখন ভুল কি ঠিক, কি করছি না করছি, এইগুলো কিন্তু অন্ধকারে হারিয়ে যায়। সে কিন্তু তাকে ভালো, মানে কেবলমাত্র প্রেমিকের ক্ষেত্রে বলছি না, কিন্তু যে কোনো ক্ষেত্রে কাউকে যদি মনে হয় এ ঠিক, তাহলে কিন্তু একদম অন্ধের মতন তাকে বিশ্বাস করতে শুরু করে। কিন্তু যেহেতু ৩ নম্বর ঘরের অধিপতি গ্রহ ৮ নম্বর ঘরে বসে রয়েছে, আবার সেটা সূর্য, তাই জন্য মানসিকতা এবং মনোভাবের জায়গায় মারাত্মক ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যায়। আজ যেটাকে সঠিক বলে ভাবে, কাল সেটাকেই বেঠিক বলে ভাবে। বা এই যে নিজেকে কনসেন্ট্রেট করা বা সঠিক মতন নীতি নির্ধারণ করা বা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া, সেই জায়গায় কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, যেহেতু মানসিকতা, মনোভাবটা কিন্তু সবসময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। কেমন? আর ৮ নম্বর ঘরে যখন রবি চলে যায়, এবং সেই ঘরটা যখন শনির ঘর, শনি কিন্তু মঙ্গলের দ্বারা আক্রান্ত হয়ে রয়েছে, তাই জন্য খুব সাবধান। বদনাম পাওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে, বা যে দোষ তুমি করবে না, সেই দোষের জন্য তুমি দোষী বলে কিন্তু সবাই আঙ্গুল তুলবে। জীবনটা কিন্তু এইটুকু নয়, তোমার বয়স এখন খুব কম, আরো অনেকটা জীবন তোমাকে অতিবাহিত করতে হবে। তুমি এই কথাগুলো মাথায় রেখো। আমি যা প্রেডিকশনটা করছি ফরএভারের জন্য করছি, তাই জন্য কাউকে অন্ধের মতন বিশ্বাস করে নেওয়া কোনো মতেই কিন্তু যাবে না। তাই জন্যই বলা হয় বিশ্বাস মানে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য যাহা। শিষ্য কিন্তু গুরুকেও পরীক্ষা করে নেয়, করেছে তো। আমাদের বিবেকানন্দ রামকৃষ্ণকে পরীক্ষা করেছিলেন। বিশ্বাসটা এমনি এমনি আসা উচিত নয়। অত্যন্ত সংবেদনশীল একজন বাচ্চা মেয়ে তুমি, তাই জন্য আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করো, আর তার ফলেই কিন্তু সেই সিদ্ধান্তগুলো আলটিমেট সৎ সিদ্ধান্ত বা সত্য সিদ্ধান্ত বা অ্যাকুরেসির জায়গায় কিন্তু তুমি ডিক্রিজ হয়ে যাও। পরবর্তীকালে বুঝতে পারো যে সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। সূর্য কিন্তু সেকেন্ড হাউসেও দৃষ্টি দিচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা আমি তোমার ক্ষেত্রে কেবল যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক সঞ্চয় বা অর্থনৈতিক জায়গাটা, সেটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, সেটা কিন্তু স্থিরতা দেবে না। সঞ্চয়ের জায়গাটা একবার সঞ্চয় হলো, আবার সেটা খরচা হয়ে গেল, কখনো সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে সেটা লক্ষ্য করা যাবে না, বা একটা সঞ্চয়ের জায়গা তৈরি হচ্ছে লক্ষ্য করা যাবে না।
তৈরি হলেও সেটা কিন্তু আবার ভেঙে যাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ, এটা কিন্তু একটা মানুষ ভীষণ আবেগ তাড়িত, স্পর্শকাতর, সংবেদনশীল, সেটাকে কিন্তু বোঝা যায়। 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু 5 নম্বর ঘরে বসে রয়েছে। এটা কিন্তু দুর্দান্ত একটা কম্বিনেশন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা লক্ষ্য করতে পারছি। এবং 11 নম্বর ঘরে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে। 11 নম্বর ঘর দ্বারা আমরা কর্মফলকে বুঝি। 11 নম্বর ঘর দ্বারা আমি যদি দেখা গেল একটু সফল হলাম, সেই সফলতাটাকে আরো ত্বরান্বিত করলাম বা ইনক্রিজ করতে পারবো কিনা, সেই জায়গাটাকে বুঝি। সুতরাং চন্দ্রের অবস্থান দ্বারা তুমি খুব নরম মনের, স্পর্শকাতর মেয়ে যেমন বোঝা যাচ্ছে, সেরকম নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলোকে যদি অফ করা যায়, তাহলে জীবনে ডেফিনিট ভাবে কিন্তু তোমার জীবনে সফলতা আছে। এবং তুমি যার পেছনে ছুটছো, যেটা তোমার স্বপ্ন, সঠিক মতন সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার মতন তোমার মধ্যে যদি অ্যাচিভ করার জন্য যা যা প্রয়োজন, শুধু জ্ঞান বলে নয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন, সবকিছু যদি তুমি সেইগুলোকে করায়ত্ত করতে পারো, তাহলে তুমি সফল হবেই। বিকজ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। সেই এবিলিটিটাকে কিন্তু গেইন করতে হবে, দ্যাট ইউ হ্যাভ, যেটা তোমার আছে। এটা কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, এবিলিটিটার ভীষণ প্রয়োজন। সেই এবিলিটিটা গেইন করতে তোমাকেই গেইন করতে হবে, এটা কেউ গেইন করে দেবে না। যদি করতে পারো, তাহলে তোমার ছকের মধ্যে সফল হওয়ার জায়গাটা 100,000% লক্ষ্য করা যাচ্ছে। তুমি নিশ্চয়ই জানো যে আমার মুখনিসৃত বাণী হচ্ছে দৈববাণী। আমি যে প্রেডিকশন গুলি করি তার পেছনে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ থাকে। তাই জন্য 0.1% কখনো কিন্তু নেগেটিভ হয় না। মঙ্গল 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 6 নম্বর ঘর দ্বারা কিন্তু সার্ভিসকে বোঝা যায়। 6 নম্বর ঘর দ্বারা কিন্তু প্রাত্যহিক জীবনকে বোঝা যায়। 6 নম্বর ঘর দ্বারা কিন্তু সঠিক গুরু তুমি পেয়েছো কি, সঠিক শিক্ষক তুমি পেয়েছো কি, সঠিক পথপ্রদর্শক তুমি পেয়েছো কি, সেটা বোঝা যায়। আর 11 নম্বর ঘর দ্বারা একটু আগেই বললাম, মঙ্গল এখানে নেগেটিভ হয়ে বসে রয়েছে। তার কারণ মঙ্গল কিন্তু 9 নম্বর ঘরে শনির সাথে বসে রয়েছে। শনি এবং মঙ্গল, মঙ্গল ঔদ্ধত্য, মঙ্গল ঊর্জাগত দিক, কাউকে মানি না, কোনো কিছু মানি না। আর শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ। আমরা মঙ্গল এবং শনি খারাপ খারাপ বলি, কেন বলি? তার কারণ মঙ্গল হচ্ছে বাঁধনহীন আর শনি হচ্ছে বাঁধন, নিয়মানুবর্তিতা। তাহলে মঙ্গল এবং শনির একত্রীকরণ নেগেটিভ হয়ে গেল। সুতরাং তোমার কর্মের জায়গা, সার্ভিস যদি তুমি করো, 11th হাউস কর্মফলের জায়গা বা সফলতাকে ত্বরান্বিত করার জায়গা, নেগেটিভ হয়ে গেল। বুঝতে পারছো? নেগেটিভ হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, 9 নম্বর ঘর দ্বারা আমরা কিন্তু সংযোগকে বুঝি। কারোর সাথে পরিচয় হলো, প্রেমজ জীবন বা কোনো একটা জায়গায় দেখা গেল আমি অনেক চেষ্টা করছি, সেই জায়গাটা ক্র্যাক করতে পারছি না। এই যে সংযোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। অর্থোডক্স মনোভাবের জায়গাটাও কিন্তু ওই যে বললাম, যাকে ভালো লাগবে সে ভালো, যাকে খারাপ লাগবে সে খারাপ, কখনো স্ক্রুটিনি করবে না, আত্মসমালোচনা করবে না, বা কখনো বিশ্বাসের জায়গাটাতেই কিন্তু তুমি যাবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল কিন্তু 12 নম্বর ঘরেও হিট করছে, 12 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে আর কি, তার মানে হিট করছে। 12 নম্বর ঘর মানে এই যে এসো, চলে যাও, এই চলে যাওটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। তাহলে তোমার ঊর্জাগত জায়গাটা বা তোমার যে নিজেকে কন্ট্রোল করার জায়গাটা, সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে। চাপা ক্রোধের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, একগুয়েমি, গোয়ার তুমির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি এমনিতে খুব ভালো মেয়ে, কিন্তু দেখা যাচ্ছে চাপা ক্রোধ বা রেগে গেলে ভেতরে ভেতরে মানে ছটফট করা, বা গোয়ারমি, যেটাকে আমি ঠিক বলবো সেটাই ঠিক, কারোর কথা শুনবো না, পরবর্তীকালে এটা আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যায়। 3 নম্বর ঘর মঙ্গল দ্বারা নেগেটিভ হয়ে যাচ্ছে, মানসিকতা, মনোভাবের জায়গাটা।
আমি এই ছকের মধ্যে কিন্তু মারাত্মক রকমের 3 নাম্বার ঘরটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি। তাহলে মঙ্গল 9 নাম্বার ঘরে সংযোগের জায়গাটা পরিবারের জন্য নেগেটিভ করছে, আর আজকের দিনেও সংযোগের জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। 4 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল হিট করছে, মানে তার মানে তুমি মাঙ্গলিক তা কিন্তু নয়। 4 নাম্বার ঘরে মঙ্গল হিট করলে কি হয়ে যায়, যে এই যে স্যাক্রিফাইস করা বা তুমি এবং আমি মিলে আমরা, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, সেই জায়গাটা কখনো কিন্তু আমার সাংসারিক জীবনে বা ব্যক্তিগত জীবনে কখনো আসে না। আমি আমার মতন করে সবকিছু ভাবতে শুরু করি, কিন্তু আমি আমার মতন করে কেবল ভাবলে তো চলবে না। যখন তুমি একটা সংসার করবে বা ঘরে থাকবে, তখন আরো যাদের সাথে তুমি থাকবে তাদের চিন্তাধারাকেও তোমাকে সম্মান করতে হবে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বুধ 1 নাম্বার ঘর, 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু 8 নাম্বার ঘরে বসে আছে। তোমার উপস্থিত বুদ্ধি, আমি বারবার ধরে বলেছি, শনি এবং বুধ 8 নাম্বার ঘরে সবচেয়ে উচ্চ পর্যায়ে থাকে। কিন্তু মনে রাখা দরকার, বুধ কিন্তু মানে দুর্দান্ত হয়ে রয়েছে তোমার ছকে, কিন্তু নেগেটিভ হয়ে গেল কেন না, শনি আর রবির যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, তার আন্ডারে কিন্তু বুধ চলে গেল। তাই জন্য তোমার যে উপস্থিত বুদ্ধি বা তোমার যে এই যে আমরা কোন একটা বিপদে বললে সাট করে সাইড কাটিয়ে বেরিয়ে চলে যাওয়া, এই যে বুদ্ধিটা, অকস্মাৎ যে বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেটা ভুলভাবে তুমি ইমপ্লিমেন্ট করবে। তার কারণ রবি এবং শনির আন্ডারে কিন্তু 8 নাম্বার ঘরে বুধ চলে গেছে। কিন্তু 1 নাম্বার ঘরে যখন তোমার বুধ রয়েছে, তখন মনে রেখো যে ব্যবসায়িক যে মনোবৃত্তি, ব্যবসায়িক মনোবৃত্তি মানে সবসময় ব্যবসা করার কথাই কিন্তু বলছি না, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়ে, স্বাধীন চেতা, স্বাধীনভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু তোমার মধ্যে মারাত্মক রকমের লক্ষ্য করা যাবে। এবং বুধ কিন্তু 2nd হাউসকে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের ঘর, এবং চন্দ্র 5 নাম্বার ঘরে বসে রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তুমি ডেফিনিট ভাবে সফল হবেই হবে। এবং এই যে স্বাধীন চেতা মনোভাব, এটা অনেক ক্ষেত্রে যেহেতু শনি রবির আন্ডারে বুধ বসে রয়েছে 2nd হাউসকে হিট করার জন্য, তোমার সঠিক মতন ইমপ্লিমেন্ট সফল করবে তোমাকে। আর যদি সঠিক মতন নিজেকে ব্যবহার না করতে পারো বা বুদ্ধিকে ব্যবহার না করতে পারো, তাহলে কিন্তু জটিলতায় বা দেখা যাবে এমন একটা গেঁড়াকলে ফেসে গেলে সেখান থেকে বেরোতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছ, বা সেখান থেকে বেরোতে গিয়ে তুমি কষ্ট পাচ্ছ, মনোকষ্টই হতে পারে, শারীরিক কষ্টই হতে পারে, যে কোনো রকমের কষ্ট পাচ্ছ, তুমি যন্ত্রণা পাচ্ছ, বা অনেক রকমের দেখা যাচ্ছে স্যাক্রিফাইস করতে হচ্ছে, ঝামেলা পোহাতে হচ্ছে। এটা কিন্তু আজকের দিনে কেবল বলে নয়, ফরএভারের জন্য বিবাহিত জীবনের জায়গা, পরবর্তীকালে কিন্তু কর্মের জায়গাতেও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি গ্রহ দ্বারা একটি জাতিকার আমাদের বিবাহিত জীবন, হাজবেন্ড বৃহস্পতি দ্বারা ক্যালকুলেট করা হয়, আর মঙ্গল দ্বারা হচ্ছে ক্যালকুলেট করা হয় মানে আমার প্রেমিক কেমন হবে, প্রেমজ জীবন কেমন হবে। বৃহস্পতি 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরে বসে রয়েছে। আমি তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর পরে দেব। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি যে 10 নাম্বার ঘরটা কিন্তু কর্মের ঘর, 1610 সার্ভিস, 1710 ব্যবসা। 10 নাম্বার ঘরটাতে শুক্র কিন্তু উচ্চস্থ ছিল, বৃহস্পতির ঘর, মিনের ঘরে শুক্র উচ্চস্থ, তার মানে জীবনে জৈবিক সুখ সবকিছু পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিরও কিন্তু ঘর, ফ্যান্টাস্টিক। বৃহস্পতি মানে আমি যা কিছু জানি প্রফেশনালি, সেটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। যেই মানুষের বৃহস্পতি খারাপ, সে পুরুষ হোক নারী হোক যেই হোক, সে কিন্তু প্রফেশনালি তার জ্ঞানকে, ওই যে বললাম না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সেই এবিলিটিটাকে কখনো প্রফেশনালি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না। তার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু আমি যেমন এক্সাম্পল স্বরূপ বুঝিয়েছিলাম, পশ্চিমবাংলায় এমন অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, অন্তত মিনিমাম 4 থেকে 5 জন অ্যাস্ট্রোলজারকে চিনি, যারা কিন্তু এক দুরন্ত অ্যাস্ট্রোলজার, ফাটাফাটি অ্যাস্ট্রোলজার, কিন্তু প্রফেশনালি তারা কখনো কিন্তু সফল হতে পারেনি। কেউ কেকের দোকান করে বসে রয়েছে, কেউ এজেন্সির কাজ করে, কেউ বা এমনি ব্রোকারির কাজ করে, কখনো কিন্তু তারা প্রফেশনালি সফল হতে পারেনি। বৃহস্পতি কারোর যদি দুর্বল হয়ে যায়, তাহলে সে কিন্তু প্রফেশনালি তার জ্ঞানকে ইমপ্লিমেন্ট করতে পারে না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেমন? সুতরাং এই ক্ষেত্রে 10 নাম্বার ঘরে কিন্তু আবার কেতু বসে রয়েছে। কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ।
তাহলে 10 নাম্বার ঘরে কেতু বসে থাকার জন্য কর্মজীবনে, যেহেতু ক্ষেত্রকে বোঝায় 10 নাম্বার ঘর, সেটা সার্ভিস ক্ষেত্র হতে পারে, সেটা ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে, কর্মের ক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে কখনো তুমি স্যাটিসফাই হতে পারবে না বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না, যেহেতু 10 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। আবার বৃহস্পতির ঘরে যেহেতু কেতু বসে রয়েছে, তাহলে তোমার যে জ্ঞানটা প্রফেশনালি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না। আবার শুক্রের সাথে কেতু যেহেতু বসে রয়েছে, জৈবিক যে সুখ, ভালো থাকা, আমরা মানুষ, আমরা কোন রকমের দেবতা নই, ঈশ্বর নই, কোনো কিছু নয়, সুতরাং আমরা গাড়ি চাই, বাড়ি চাই, এসি চাই, ফ্রিজ চাই, বৈভব চাই, সবকিছু চাই, যৌনতা চাই, সবকিছু চাই, কিন্তু কোন জায়গায় তুমি স্যাটিসফাই হতে পারবে না। শুক্র কিন্তু উচ্চস্থ, এই নেগেটিভিটি অফ করতেই হবে তোমাকে, কেননা শুক্র উচ্চস্থ, পাওয়ার কথা, কিন্তু কেতু বসে রয়েছে। সুতরাং যেগুলো পাওয়ার দাবিদার তুমি, যেগুলো পাওয়ার অধিকার তোমার আছে, কিন্তু সেই জায়গায় তুমি স্যাটিসফাই হতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শনি 8 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 9 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘরের শনি এবং বুধ সবচেয়ে পাওয়ারফুল, 9 নাম্বার ঘরে স্বক্ষেত্রেই বসেছিল, কিন্তু মঙ্গলের সাথে বসে আছে। তাই জন্য এই মঙ্গল এবং শনির ব্যাড রিফ্লেকশন 9 নাম্বার ঘরটাকে কিন্তু নেগেটিভ করে দিল। আবার এই শনি কিন্তু 11 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে শনি যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসে, পজিটিভ হলে কিন্তু সবকিছুকে পজিটিভ করে দেয়। শনি এমন একটা গ্রহ, প্রত্যেকটা গ্রহ মানে ঘরকে পজিটিভ করে দেয়, কিন্তু শনি যেহেতু নেগেটিভ হয়ে রয়েছে, সুতরাং 11 নাম্বার ঘর মানে সফলতাকে ত্বরান্বিত করার জায়গা, 11 নাম্বার ঘর কর্মফলের জায়গা, নেগেটিভ করে দিল, যতটুকু পাওয়ার পাবে না। 1 নাম্বার ঘরটাকে নেগেটিভ করে দিল। 1 নাম্বার ঘরটা মানে আমার যে স্থাপত্য, ভিত, পরিকাঠামো, মেরুদণ্ড, সেই জায়গাটাকেও কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন করে দিল, এবং 3 নাম্বার ঘরটাকেও, মানসিকতা, মনোভাবের জায়গাটাকেও কিন্তু নেগেটিভ করে দিল। অথচ শনি কিন্তু 9 নাম্বার ঘরে নিজের ঘরেই বসে রয়েছে, কিন্তু মঙ্গল ইনক্লুড হয়ে গিয়ে মঙ্গল শনির কম্বিনেশন কিন্তু এই জায়গাটাকে নেগেটিভ করে দিল। রাহুকে যদি দেখা যায় 4 নাম্বার ঘরে বসে আছে, 4 নাম্বার ঘরে রাহু বসে থাকলে, পজিটিভ ভাবে যদি রাহু বসে থাকে, তাহলে কিন্তু বহু দেখা যায় ভূ সম্পত্তির মালিক হয়, বা দেখা যায় একাধিক ফ্ল্যাট বা একাধিক বাড়ি, এগুলো লক্ষ্য করা যায়। আবার রাহু যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এখানে একবার থাকলাম, ওখানে একবার থাকলাম, ওখানে একবার থাকলাম, ওখানে একবার থাকলাম। 4 নাম্বার ঘরে রাহু 8 নাম্বার ঘরকে হিট করছে। সুতরাং ক্ষেত্রের জায়গাটা, বাসস্থানের জায়গাটা 8 নাম্বার ঘরকে হিট করছে, এবং রাহু 2:1% মধ্যে দিয়ে শুক্র, চন্দ্র এবং সমসপ্তমে কিন্তু 11 নম্বর ঘরের মঙ্গলকে যেহেতু হিট করছে, তার জন্য ডেফিনিট ভাবে বলা যায় যে তুমি কিন্তু মানে বাস্তু দোষের শিকার হয়ে যাচ্ছে। তুমি যদি চাঁদের জমি কিনে থাকো, সেখানেও কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট হয়ে যাবে। দেখবে ঘরের মধ্যে কমফোর্টেবল ফিল করবে না, সবসময় একটা উদ্বিগ্নতা কাজ করবে, সবসময় একটা চিন্তা কাজ করবে, কখনো শান্তি, আনন্দে রয়েছে লক্ষ্য করতে পারবে না, সবসময় যেন একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এটা তুমি নিজেই বুঝতে পারবে। আবার 10 নম্বর ঘরকেও হিট করছে, তাহলে কর্মক্ষেত্রের জায়গাটা, তোমার কর্ম কিন্তু তোমার গৃহ থেকে দূরবর্তী স্থানে, মানে তোমার সফলতার যে কর্ম, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাহু কিন্তু 12 নম্বর ঘরকেও হিট করছে, তাহলে আমার অর্থনৈতিক জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়া, বা আমি আমার সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়া, অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাহুর দ্বারা আমরা কিন্তু আমাদের যে সংযম বা আমাদের যে স্যাটিসফ্যাকশনের দ্বারা আমরা অনেকেই স্যাটিসফাই হচ্ছি, এবং সেটাকে যে সঠিক মতন সঞ্চয় করে রাখা, আমরা অনেকেই ভালো থাকি, অনেকেই স্যাটিসফাই হচ্ছি, কিন্তু সেটা সার্বিকভাবে হতে পারি না। এটা রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলে কিন্তু এটা লক্ষ্য করা যায়। কেতু কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে কর্মক্ষেত্রের জায়গাটাই কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন করে দিল। 2 নাম্বার ঘরকে হিট করছে, অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা নেগেটিভ করে দিল। দৃষ্টিভঙ্গির জায়গা, মানুষকে চেনার জায়গা নেগেটিভ করে দিল। 4 নাম্বার ঘর ব্যক্তিগত জীবনকে নেগেটিভ করে দিল, সাংসারিক জীবনকে নেগেটিভ করে দিল।
আর 6 নাম্বার ঘর সার্ভিসের জায়গাটাই কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন করে দিল। নেগেটিভ মানে স্যাটিসফ্যাকশন বিহীন করে দেওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি আমাকে প্রথম প্রশ্ন যেটা করেছো, 4 বছরের সম্পর্ক ভেঙে দিয়েছি, ঠিক করেছি না ভুল করেছি? প্রথমত, একজন জাতিকার ক্ষেত্রে তার প্রেমজ জীবন, তার প্রেমিক, এই সমস্ত কিছু বোঝা যায় মঙ্গল দ্বারা ক্যালকুলেট করলে। তাহলে মঙ্গল 11 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 9 নাম্বার ঘরে বসে রয়েছে, আর 12 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই যে প্রেমজ সম্পর্কটাকে তুমি ভেঙে দিয়েছো, তুমি প্রশ্ন করেছো ঠিক করেছি না ভুল করেছো। যদি এক কথাই উত্তর দিতে হয় তাহলে থামস আপ, একদম ঠিক করেছিস তুই মা, একদম তুই ঠিক করেছিস। এবং মনে রাখবি, যতক্ষণ পর্যন্ত না এই নেগেটিভিটিকে অফ না করছিস ততক্ষণ পর্যন্ত কোনো ভালোবাসায় জড়াবি না। যদি তুই ভালোবাসায় জড়াস তাহলে সেই ভালোবাসা থেকে আঘাত পাওয়া, সেই ভালোবাসা থেকে বদনাম পাওয়া, সেই ভালোবাসা পরিপূর্ণতা লাভ না করতে পারা কেবল সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন ছাড়া, তাও সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন মানে আমাদের যে কামনা নিবৃত্তিকরণ ছাড়া আর অন্য কিছু, কোনো মর্যাদা বা কোনো বিশ্বাসের জায়গা গড়ে উঠবে না সেই প্রেমজ জীবন দ্বারা। এবং তোর যে ভালোবাসার মানুষটি হবে সে কিন্তু সৎ হবে না, অনেস্ট হবে না, এবং দায়িত্ব বোধ তার মধ্যে কিন্তু থাকবে না। এবং মানে যাকে বলা যেতে পারে, ওই যে বারবার ধরে আমি একটা কথা বলি, ওই রাধা কৃষ্ণের প্রেমের মতন, যে মিলনে যাহাকে কাছে পাই বিরহাই তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই। সবসময় কাছে পাওয়া, সবসময় জড়িয়ে ধরা, সবসময় টাচ থেরাপির প্রয়োজন হয় না। ভালোবাসা বড় মারাত্মক জিনিস, সেটা তো মন দিয়ে শুরু হয়, মন দিয়ে শুরু হয়, মস্তিষ্কে গিয়ে শেষ হয়, এটা রিয়েল ভালোবাসা। আর যদি কখনো সেই ভালোবাসাটা শুধু ক্লাম হয়ে থাকে তাহলে শরীরে শুরু হয়, শরীরে গিয়ে শেষ হয়। মঙ্গল যার নেগেটিভ, বিশেষ করে শনি দ্বারা আক্রান্ত হয়ে গেছে এবং সেটা 6 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে প্রেম করলে কিন্তু সর্বপ্রথম যে জায়গাটা ডিস্টার্ব হবে সেটা প্রাত্যহিক জীবন এবং সফলতার জায়গা। তার সফল হওয়া মানে কেবলমাত্র কর্মের দিক দিয়ে নয়, কিন্তু আমার জীবনের যে কোনো দিক দিয়ে সফলতার জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে যাবে। এবং মঙ্গল 6-9 কানেকশন, যেহেতু 2:1% এর মধ্যে দিয়ে কেতু শুক্র দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে, 9-6 কানেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতিকে হিট করছে। প্রেমজ বিবাহ কখনো ঠিক নয়। আমার যারা যারা আমার কাছে প্রেডিকশন করিয়ে গেছে, এমন অনেকে আছে যারা প্রেম করছে, আমি বলেছিলাম প্রেম করা বারণ, তারা উদম প্রেম করে গেল, লুকিয়ে বললো আপনি যা বলবেন তাই করবো বলে রেমেডি নিয়ে নিল, তারপরে কিন্তু প্রেমই করে যাচ্ছে। ইতিহাস সাক্ষী রয়েছে, আমি অন্তত কয়েক লক্ষ এক্সাম্পল দেখিয়ে দিতে পারি যারা কিন্তু আমার কথা না শুনে যা বলছে বলছে, প্রেম তো করি, মস্তি লাগছে, ভালো লাগছে, পরবর্তীকালে কিন্তু টেকেনি। যদি একটা ভুল তৎক্ষণাৎ না টেকে, দেখা গেল বিয়ে করলাম ভেঙে গেল, ঠিক আছে, কিন্তু যখনই সেটা আস্তে আস্তে 2 বছর, 3 বছর, 4 বছর, সন্তান হয়ে গেল 5 বছর, তারপর যখন ভাঙবে তখন সেটাকে আর রিটেক করার জায়গা থাকবে না, সেটাকে রিপেয়ার করার জায়গা থাকবে না, ভুলটাকে কিন্তু আর সংশোধন করার জায়গা থাকবে না। আর বারবার ধরে আমি বলছি, আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী। কাজেই মা, 4 বছর হোক, 14 বছর হোক, 10 বছর হোক, প্রেম বা 4 মাসের হোক বা 4 দিনের হোক, প্রেম কখনো তোর করা উচিত নয়। প্রেমজ বিবাহ কখনো তোর ক্ষেত্রে পজিটিভ হবে না। প্রেমটা আমরা করি কেন? প্রেম করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, ঠিক আছে, কিন্তু এখনকার প্রেম মানে তার শরীর ভালো আর মন ভালো নয়। তারপরে দেখা গেল যে এমন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল, তুই আমার সন্তান তুল্য বা সন্তানের চাইতেও ছোট, তোকে আমি খারাপ কথা বলতে পারি না। সুতরাং আজকালকার প্রেম তো আর প্রেম নয়। কিন্তু মঙ্গল যে জাতিকার ক্ষেত্রে নেগেটিভ, বিশেষ করে 9 নাম্বার ঘরে শনি দ্বারা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রেমজ সম্পর্ক, প্রেম বা প্রেমজ বিবাহ সেই জাতিকার ক্ষেত্রে কখনোই কিন্তু সঠিক নয়, এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। তুই আমায় প্রশ্ন করেছিস আমার বিবাহিত জীবন কেমন যাবে। একজন জাতিকার বিবাহিত জীবন বোঝা যায়, আগেই বললাম, বৃহস্পতি দ্বারা ক্যালকুলেট করতে হয়। তুই যদি আমার অনলাইন প্রেডিকশন 4-5টাও দেখে থাকিস, সেখানে অন্তত 3-4 বার হলেও বলেছি
যে 7 নাম্বার ঘরে যদি কখনো শুক্র, বৃহস্পতি এবং রবি বসে থাকে, তাহলে 9 স্ত্রী 9 হাজবেন্ড দুজনের মধ্যে যে কেউ একজন চরিত্রহীন হয়। চরিত্রহীন মানে কেবলমাত্র অপোজিট সেক্সের দ্বারা আক্রান্ত হওয়া নয়, মানে স্বামী যদি চরিত্রহীন হয় অন্য কোনো মেয়ের দ্বারা আক্রান্ত হচ্ছে তা নয়। চরিত্র বলতে যা যা বোঝায়, হ্যাঁ, সিকিউরিটি দান করা, সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা, আমি তুমি দুজনের মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, এইটা কখনো কিন্তু ঠিক মতন হতে পারে না। আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যায়। মানে এই 7 নাম্বার ঘরে বৃহস্পতি থাকলে কখনো বিবাহিত জীবন সুখের হতে পারে না। 7 নাম্বার ঘরে শুক্র থাকলে যদি নেগেটিভিটি অফ না করা হয়, কখনো বিবাহিত জীবন সুখের হতে পারে না। 7 নাম্বার ঘরে যদি রবি বসে থাকে, কখনো বিবাহিত জীবন সুখের হতে পারে না। আবার যদি লক্ষ্য করা যায় 10 নাম্বার ঘর, মিনের ঘর, বৃহস্পতির ঘর, সেখানে কিন্তু শুক্র উচ্চস্থ অবস্থায় ছিল, ভেরি নাইস, কিন্তু আগেই বললাম সেখানে কেতু বসে রয়েছে। তাহলে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে এবং বৃহস্পতি কিন্তু 11 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। তাহলে কখনো বিবাহিত জীবনে সফলতা ত্বরান্বিত হবে না। বিয়ে করলাম, সন্তান হলো, আমরা একসাথে একটা পরিবারে বাস করছি, এই যে আস্তে আস্তে সম্পর্কটা সফল থেকে আস্তে আস্তে ইনক্রিজ করছে, এই জায়গাটা কখনো লক্ষ্য করা যাবে না। 1 নাম্বার ঘর অর্থাৎ তোকে কখনো শান্তি দেবে না। তোর মানসিকতা, মনোভাব, মনের জায়গায় কখনো তুই স্যাটিসফাই হতে পারবি না, কেননা 10 নাম্বার ঘরে এমনিতেই কেতু বসে রয়েছে। তাহলে তুই আমায় প্রশ্ন করেছিস আমার বিবাহিত জীবন কেমন হবে। এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। এই নেগেটিভিটিকে অফ করার পর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর তারপর মানে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, তারপর ভেরিফাই করাতে হয় যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা সঠিক করেছি। তখন আমি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করব। 42 দিন অন্তর অন্তর স্পট ইমপ্লিমেন্টেশন ছক চেঞ্জ হয়ে যায়। তখন বৃহস্পতির অবস্থান দ্বারা অ্যাকুরেট ভাবে বলে দেওয়া সম্ভব যে কার সাথে, কেমন পাত্রের সাথে তোর বিয়ে হলে বা কখন বিয়ে হলে তোর ক্ষেত্রে পজিটিভ। কিন্তু আজকের দিনে বৃহস্পতি নেগেটিভ হয়ে রয়েছে। সুতরাং নেগেটিভ যখন হয়ে রয়েছে, সেটাকে যদি সঠিক মতন নেগেটিভিটিটাকে অফ না করা যায় বা ব্লক না করা যায়, আজকের দিনের বৃহস্পতি দ্বারা কখনো বিবাহিত জীবনকে বলা যাবে না। শুধু এটুকুই বলতে পারি, কোনো কারণে দেখা গেল তুই বলি দূর আমি আর নেগেটিভিটি অফ করবো না, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম অনেকে এসছে যারা শুনেছে আবার বাড়ি চলে গেছে, দূর আবার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, আবার খরচা, কেননা আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই 1, 2, 5 হাজার টাকায় পাওয়া যায় না, আগেই বলেছি। সুতরাং এই নেগেটিভিটিকে তুই যদি অফ না করিস, তাহলে অফ না করে তুই একবার বিয়ে করে দেখ না, কোনোদিন বিবাহিত জীবন সুখের হতে পারে না, সমৃদ্ধশালী হতে পারে না, লং লাস্টিং হতে পারে না। 2, 3 বছর 4 বছর গেল, তারপর সেটা ভেঙে গেল। এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বৃহস্পতির ঘরে কেতু শুক্রের অবস্থানে বসে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনো সেখান থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা, সেটা জৈবিক স্যাটিসফ্যাকশন হতে পারে, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন হতে পারে, মেন্টাল স্যাটিসফ্যাকশন হতে পারে, কখনো তুই স্যাটিসফাই হতে পারবি না। 8 নাম্বার ঘরে যখন সূর্য এবং শনির অবস্থান থাকে, তখন শ্বশুর বাড়ি কিন্তু নেগেটিভ হয়ে যায়। শ্বশুর বাড়ির সাথে বন্ডিং সঠিক মতন হয় না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। শ্বশুর বাড়ির দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। মোদ্দা কথা, এই জাতিকার ক্ষেত্রে শ্বশুর বাড়ির জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, যেটা লক্ষ্য করা যায়। 8 নাম্বার ঘরের সূর্য এবং শনির অবস্থান, 8 নাম্বার ঘর মানে কিন্তু বিছানা সুখকেও বোঝায়। এটাকে খারাপ ভাবলে চলবে না। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাট বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে। তোর যে এই শেষ প্রশ্নটা, সঠিক জীবন সঙ্গী কি পাবো, নাকি যার সাথে সম্পর্ক ছিন্ন করলাম সেই আমার ক্ষেত্রে সেরা ছিল। যার সাথে সম্পর্ক ছিন্ন করলি সে তোর ক্ষেত্রে সেরার সেও ছিল না, সেরার সেও ছিল না, সে কোনো পাত্রই ছিল না। অ্যাজ এ হাজবেন্ড হিসাবে তার মূল্যহীন অ্যাপ্লিকেশন ছিল। তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে। তুই আমার কাছে নিজেকে যদি সারেন্ডার করে দিস, আমি যদি নেগেটিভিটি অফ করি, এবং আমি বারবার ধরে বলেছি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি তখনই করি যখন কেউ আমার কাছে নিজেকে সারেন্ডার করে দেয়। মে মাসে এটা আমাকে যদি বলা হয় প্রমাণ দাও, আমি যে কথাগুলো বলি তার পেছনে কিন্তু প্রমাণ রেখেই কথা বলি। আমি
জানি যে কেউ যখন তখন আমার কাছে প্রমাণ চাইতে পারে। মিনিমাম 8 থেকে 10 জন তাদের মা এসছে, আত্মীয় স্বজন এসছে, এসে প্রেডিকশন করেছে রেমেডি নেব। সে কিন্তু আদতে অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি মানি না, আমি কিন্তু রেমেডি নিইনি। আমি কিন্তু 8 থেকে 10 জন মিনিমাম মে মাসে, ভোটের মাসে চাতক পাখির মতন সবাই নিয়ে যাক করে, কখনো নয়। কেননা একক মানুষ আমি রেমেডি ফেরি করে বেড়াই না। আমার স্টুডেন্টরা জানে, যারা আমার কাছে এসছে, আমার সাথে মিশেছে, তারা সবাই জানে রেমেডি ফেরি করে বেড়ার কোনো প্রয়োজন বা রেমেডি অহেতুক বিক্রি করা, মানুষকে ভয় দেখিয়ে রেমেডি বিক্রি করা, কখনো এর তীব্র বিরোধিতা আমি চিরকাল করে এসেছি। তাই জন্য তুই যদি আমার কাছে নিজেকে স্যারেন্ডার করতে পারিস, স্যারেন্ডার মানে আমি যা বলবো সেরকম ভাবে তুই চলবি, আমাকে গুরু টিচার পথপ্রদর্শক মনে করে, তাহলে অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর অনেক ভালো পাত্রের সাথে তোর বিয়ে হবে। কারণ বৃহস্পতি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, শুধু কেতু নেগেটিভ। আবার শুক্রও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে বৃহস্পতির ঘরে, 10 নম্বর ঘরে। কেননা শুক্র কিন্তু মিনের ঘরে উচ্চস্থ, কিন্তু সেখানে কেতু বসে রয়েছে। আর 7 নম্বর ঘরে বৃহস্পতি কখনো পজিটিভ নয়। 7 নম্বর ঘরটা বৃহস্পতির ঘর, বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু 7 নম্বর ঘরে বৃহস্পতি, শুক্র এবং রবি কখনো পজিটিভ নয়। হ্যাঁ, তারা সৎ হয় না, ডিসঅনেস্ট হয়ে যায় বা বিশ্বাস ভঙ্গের কাজ করে স্বামী অথবা স্ত্রী, সোকল্ড যাকে আমি চরিত্রহীন বলছি, এটা লক্ষ্য করা যায়। কিন্তু সঠিক জীবন সঙ্গী পাবি ডেফিনিট। অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো নয়। আমার কেরিয়ার কেমন হবে তুই আমাকে জিজ্ঞাসা করেছিস, আমি সফল হতে পারবো তো? প্রথমেই আমি তোকে একটা কথা বলি, চন্দ্রের যে অবস্থান এবং বুধের যে অবস্থান, বৃহস্পতির যে অবস্থান, এবং আমি যদি শনির অবস্থান লক্ষ্য করি, তাহলে মানে যে স্বপ্ন নিয়ে তুই লড়াই করছিস, লড়াইটা যদি সঠিক মতন করিস, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমার কেরিয়ার কেমন হবে বলেছিস, ফ্যান্টাস্টিক জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ফ্যান্টাস্টিক জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা আমি তোকে ডেফিনিট ভাবে বলবো, 2023 22 নভেম্বর থেকে 2024 27 অক্টোবর পর্যন্ত একটা অত্যন্ত পজিটিভ সময় ছিল, কিন্তু সেটা কখন এলো আর কখন চলে যাবে তুই নিজেও বুঝতে পারবি না। কেন জানিস? তার কারণ যেটা তুই বলেছিস, আমি কি সফল হতে পারবো? সাকসেসের জায়গাটা, সফলতার জায়গাটা 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু বোঝা যায়। তাহলে 5 নাম্বার ঘরটা কিন্তু তুলার ঘর। এই 5 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে, তুই দেখবি সফল হওয়ার জন্য আনচান করবি, সফল হওয়ার তীব্র বাসনা তোর, কেননা সেখানে মন বসে রয়েছে। কিন্তু 5 নাম্বার ঘর 11 নাম্বার ঘরকে হিট করছে। সফলতা 11 নাম্বার ঘর, সফলতাকে ত্বরান্বিত করা, কর্মফল। তাহলে 5 নাম্বার 11 নাম্বার ঘরের দুর্দান্ত কম্বিনেশন ছিল, কিন্তু 5 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু কেতুর সাথে 10 নাম্বার ঘরে বসে রয়েছে। 12 নাম্বার ঘরে শুক্রের অবস্থান সেপারেশনও নিয়ে চলে আসে বিবাহিত জীবনে। আর 12 নাম্বার ঘরে শুক্র যখন থাকে, তখন আমার ওই যে বললাম জৈবিক সুখ বা আমার সফলতাটাকে আমি পেয়েও হারিয়ে ফেলি, বা পাওয়ার উপযুক্ত হয়েও কিন্তু আমি পাই না। আবার সেটা কিন্তু কেতু যুক্ত হয়ে রয়েছে। সুতরাং সফলতার জায়গায় স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাই হওয়া সফলতার ক্ষেত্রে, সেটা আমি তোর ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না, যতক্ষণ না তুই নেগেটিভিটিকে অফ করবি, যতক্ষণ না তুই নেগেটিভিটিকে অফ করবি। কেননা 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে বসে আছে, কত দুর্দান্ত, কিন্তু কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে, কেতু কিন্তু নেগেটিভ হয়ে বসে রয়েছে। তাহলে স্যাটিসফ্যাকশন কিন্তু সফলতার জায়গায় আসবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছিস? এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলে কিন্তু থামস আপ জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তুই একটা কথা অবশ্যই মাথায় রাখবি, যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি এবং সেম সেক্সের বন্ধু থেকে কিন্তু ভীষণ সাবধান। গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সি দিয়ে, এল দিয়ে, টি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, কে দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু ভীষণ সাবধান। এরা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোর ক্ষতি করতে পারে, খুব সাবধান কিন্তু। বুঝতে পেরেছিস? এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুই আমাকে বলেছিস অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেও সমস্যার মধ্যে যেন না পড়ি, বা অন্য কাউকেও যাতে সমস্যার মধ্যে না ফেলি, এই কথাটাও তুই আমাকে বলেছিস। আমি এই যখন সূর্য থেকে কেতু পর্যন্ত অ্যানালাইসিস করার সময়ই তোকে বুঝিয়ে দিয়েছি যে তুই কেন ভুল সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছিস, তবে আমি 100% শিওর তুই অত্যন্ত ভালো একটি মেয়ে, সংবেদনশীল বাচ্চা মেয়ে তুই। তাই জন্য এই যে ইমোশনালি অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছিস, এবং যেহেতু চন্দ্র নেগেটিভ ইনফ্লুয়েন্স 9-6 কানেকশনের মধ্যে 2 নম্বর, এবং চন্দ্রকে যদি দেখা যায় তাহলে 5 নম্বর ঘরে হিট করছে, আর 11 নম্বর ঘর অর্থাৎ মঙ্গল, সেই মঙ্গল যেহেতু শনি কানেক্টেড হয়ে বসে রয়েছে, তাই জন্য কে ঠিক কে ভুল, কোনটা ঠিক কোনটা ভুল, কে ভালো কে খারাপ, এইটাকে বোঝার মতন জায়গাটা কিন্তু তোর নেই। তার কারণ তুই আবেগ দিয়ে সবকিছুকে কিন্তু বিচার বিশ্লেষণ করিস, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছিস? এই নেগেটিভিটিকে অফ অবশ্যই করা প্রয়োজন। নেগেটিভিটিকে তুই যদি অফ করিস তাহলে ডেফিনিট ভাবে কিন্তু তুই সফল হবি। এটা কেবল তোর মন রক্ষার্থে আমি বলছি না। যদি আমাকে ভালো মতন আমার প্রেডিকশন শুনিস, আমাকে দেখে থাকিস, তাহলে জানবি কারোর মন রক্ষার্থে কাউকে আনন্দ দেওয়ার জন্য কোনো প্রেডিকশন বা আমি কোনো কথা বলি না। তাহলে ডেফিনিট ভাবে জীবনে কিন্তু তোর উন্নতি রয়েছে, কিন্তু নেগেটিভিটি গুলোকে অফ করা ভীষণ প্রয়োজন। কারণ গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। গ্রহের ব্যাক রিফ্লেকশন ব্লক করে দিয়েছে। এবং আবার পরিশেষে বলছি, এই যে প্রেমজ সম্পর্ক ছিল যেটা তুই ভেঙে দিয়েছিস, ভেঙে দেবার পরে তুই কনফিউজড হয়েছিলিস যে আমি ঠিক করলাম না ভুল করলাম, একদম ঠিক করেছিস। মানে বিবাহিত জীবনে স্বামী হিসেবে সে কিন্তু একদম সঠিক ছিল না, এবং প্রেমিক হিসেবেও কিন্তু তাকে আমি সঠিক লক্ষ্য করতে পারছি না। কেমন? এরপরেও তোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই, আমি বিশ্বাস করি তোর আর কোনো প্রশ্ন থাকবে না, আমি ডিটেলিং করে দিলাম। তাও তোর যদি কোনো প্রশ্ন থাকে 9903136903 তে প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবি। আমি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দেবো। আমি ছকটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি তুই অত্যন্ত সিরিয়াস, সুতরাং অবশ্যই কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট, এবং ডেফিনিট ভাবে তোর জীবনে সফলতা আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।